বাংলায় অশান্তির বাতাবরণ। মুর্শিদাবাদে যে ঘটনা ঘটেছে এবং মুর্শিদাবাদের যে পরিবেশ এই মুহূর্তে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হয়েছে, পুলিশকে সহায়তা করছে, বিএসএফ এর বেশ কয়েক কোম্পানি বা জওয়ান সেখানে মোতায়েন হয়েছে। সার্বিকভাবে সেখানে আপাতত একটা শান্তির বাতাবরণ, কিন্তু চারিদিকটা যদি দেখা যায় যে সেখানে অবস্থা কি, যে সমস্ত বাড়িগুলোতে হামলা হয়েছে, যে সমস্ত বাড়িতে ঢুকে অত্যাচার হয়েছে, সেই সমস্ত বাড়িগুলোতে কিন্তু বলা যায় একদম শ্মশানের শান্তি। মানুষ আতঙ্কে রয়েছেন, মানুষ ভীষণ রকম আশঙ্কায় রয়েছেন, আবার এই ধরনের ঘটনা ঘটবে না তো। হঠাৎ করে কি এমন হলো যে এই রকম এত বড় একটা সমস্যা তৈরি হলো? আপনারা যদি খেয়াল করে দেখেন যে এই ঘটনায়, মুর্শিদাবাদের ঘটনায়, আমি অবশ্যই এটা বলবো যে আমাদের 3 সহনাগরিক, তাদের জীবন চলে গেল। এটা কোনোভাবেই কাম্য নয়। এক একটি জীবন ভীষণই মূল্যবান, যার অর্থ দিয়ে, পলিটিক্স দিয়ে, সম্পত্তি দিয়ে, কোনো কিছু দিয়ে তার কিন্তু পরিমাপ করা যায় না। কিন্তু তা সত্ত্বেও এই ঘটনা ঘটল, এর নিন্দা করার ভাষা নেই। কিন্তু এটাও মাথায় রাখতে হবে এই যে এই ঘটনাটি কেন হলো, এই ওয়াকফ আইনের বিরোধিতায় যে এতটা উত্তাপ ছড়িয়ে পড়লো, এতটা ভীষণ রকমভাবে উত্তেজনা ছড়িয়ে পড়লো, এটা কিভাবে হঠাৎ করে হলো। এবারে আপনাদের বলি, আপনারা জানেন যে 26,000 শিক্ষক, শিক্ষিকা, শিক্ষাকর্মী, অশিক্ষক কর্মী, তাদের চাকরি চলে গেছে সুপ্রিম কোর্টের একটি নির্দেশে। এবং সেই নির্দেশে যেটা বারবার করে উল্লেখ করা হয়েছে যে যোগ্য অযোগ্য কারা, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করা যায়নি সুপ্রিম কোর্টে। যদিও রাজ্যের শাসক দলের তরফ থেকে শিক্ষামন্ত্রী সহ অনেকেই বলছেন যে এসএসসির তরফ থেকে সেই রকম লিস্ট একটা দেওয়া হয়েছিল, সেটা খুব সহজেই যোগ্য অযোগ্য কিন্তু ডিভাইড করা যেত বা সেগ্রিগেট করা যেত। কিন্তু করা কেন গেল না? সুপ্রিম কোর্ট কেন এই নির্দেশ দিল যে 26,000 কারা যোগ্য কারা অযোগ্য সেসব দেখা হলো না, সবার চাকরি চলে গেল? আর এখান থেকেই একটা প্রশ্ন উঠছে, এই যে যারা শিক্ষক শিক্ষিকা, যারা যোগ্য, যাদেরকে ধরে নিচ্ছি আমরা, যারা যে কজন যোগ্য, অযোগ্যদের চাকরি গিয়েছে, তারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের জন্য সিম্প্যাথি না থাকাই ভালো। কিন্তু যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তাদের যে চাকরি গেল, তাদের দায় কে নেবে? আর ঠিক এই জায়গা থেকেই যোগ্য শিক্ষক শিক্ষিকারা যখন ডিআই অফিসগুলোতে তারা আন্দোলনের জন্য যাচ্ছেন, তারা যখন কসবায়, আমরা দেখলাম কসবা ডিআই অফিসে পুলিশের লাঠি খেলেন, লাঠিচার্জ তো ছিলই, লাঠিচার্জ একটা নতুন সংযোজন হলো, লাঠি খেতে হলো শিক্ষকদের। সেই পরিপ্রেক্ষিতে, সেই পরিস্থিতিতে দেখা গেল হঠাৎ করে আগুন জ্বলে উঠল মুর্শিদাবাদে। পুরো মিডিয়া ঘুরে গেল কিন্তু মুর্শিদাবাদে, এবং সত্যি কথা বলতে আমরাও সেই জায়গাতেই কিন্তু আমাদের ফোকাস ঘোরালাম। প্রশ্ন হচ্ছে, আমরা ফোকাস ঘোরালাম নাকি আমাদের ফোকাস ঘুরিয়ে দেওয়া হলো? আমি ঠিক এই জায়গা থেকেই আজকে আমার স্টুডিওতে যার সঙ্গে আলোচনা করব, তিনি, তাকে স্বাগত জানাবো, প্রাক্তন সেনাকর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরী। এবং দীপ্তাংশুদা শুধুমাত্র প্রতিরক্ষা বিষয়ে তিনি যে এক্সপার্ট সেরকম নন, পলিটিক্যালিও তিনি ভীষণ রকম সাউন্ডেড। দেশের এবং রাজ্যের যে রাজনৈতিক যে পরিসর, সেটা কোন খাতে বইছে সেই সম্পর্কে তার একটা সম্যক ধারণা রয়েছে। দীপ্তাংশুদা, আপনার কাছে যেটা প্রথমেই জানতে চাইবো সেটা হচ্ছে গিয়ে, এই যে কথাটা আমি বললাম, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি চলে গেল, এই যে তাদের যে আন্দোলনটা তৈরি হচ্ছিল, তারা যে যেরকমভাবে প্রোটেস্ট করছিলেন জায়গায় জায়গায়, কসবায় তারা তাদের লাঠি খেতে হলো, সেই জায়গা থেকে দাঁড়িয়ে হঠাৎ করে আমরা দেখলাম যে এই ওয়াকফ সংশোধনী আইন নিয়ে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হলো, এরকম অশান্তির বাতাবরণ। কোথাও কি মনে হচ্ছে যে ফোকাসটাকে ঘুরিয়ে দেওয়া হলো? স্বপন, প্রথমে বলি, ভারতবর্ষে আজকে তো 28টা রাজ্য এবং 8টা কেন্দ্রীয় অঞ্চল, সো ইউনিয়ন টেরিটরি যেটা আমরাকে বলি। এই ওয়াকফ যেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব, আজকে 26,000টা তো, যেটা আপনি কারেক্টলি বললেন যে নজর ঘোরাবার জন্য, কিন্তু আজকে আলোচনা বিশেষ আমরা ওয়াকফ নিয়ে করতে এসেছি। তো ওয়াকফ নিয়ে এটাতে একটা সংশোধনীয় বিল পাস করেছে। কারা পাস করেছে? লোয়ার হাউস, লোকসভা এবং রাজ্যসভা। তো এটা একটা বিল অনুমোদন হয়েছে। তো বিল অনুমোদন হয়ে যাওয়া মানে কি, এটা একটা ল, এটা একটা কানুন, দেশে রাষ্ট্রপতিও সই করে দিয়েছেন, আইন লাগু হয়েছে। তো প্রথমে এই যখন এটা আইন লাগু হয়ে গেছে, সেইখানে 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরি
কম বেশি করে প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিতে মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, যেহেতু ওয়াকফ বিলটা মুসলিম সম্প্রদায়কে নিয়ে, তো সমস্ত জায়গায় আছে। এবং কিছু কিছু রাজ্যে আমাদের পশ্চিমবাংলার পার্সেন্টেজের থেকে বেশি আছে। কিন্তু আপনি বলুন তো, আপনি যে বললেন এই যে ক্যামেরায় আমরা যেটা দেখলাম, এবং 2-3 দিন ধরে আমি কিছু জায়গাও ঘুরেছি, মুর্শিদাবাদ মালদার দিকে যেতে হয়েছিল, তো আপনি বলুন তো এই মুর্শিদাবাদ মালদার মতন ভারতবর্ষে আর কোন জেলায়, কোন রাজ্যের জেলায় এরমভাবে ওয়াকফের জন্যে আগুন জ্বলেছে? এবং যেটা দিয়ে আমরা আজকে শুরু করলাম, 3টে নিরীহ প্রাণ চলে গেল। কে দায়িত্ব নেবে? ওয়াকফের যারা আন্দোলনে নেমেছিল তারা দায়িত্ব নেবে, যারা সরকার আজকে শাসক দল পশ্চিমবাংলায় যারা গভর্নমেন্ট চালাচ্ছে তারা দায়িত্ব নেবে, না কেন্দ্রের সরকার দায়িত্ব নেবে? দায়িত্বটা কে নেবে? এই 3টে প্রাণ চলে গেল এবং বহু লোকের জীবন জীবিকা, এই যে দোকান জ্বালিয়ে দেওয়া হলো, গাড়ি জ্বালিয়ে দিয়েছে, বাড়ি জ্বালিয়ে দিয়েছে, লাখ লাখ কোটি, কেউ বলছে এটা 300 কোটি টাকা, কেউ বলছে 400 কোটি টাকা, আমি কত বলছেন 600 কোটি টাকা, কেউ বলছে 600 কোটি টাকা। রাজনীতির রুটি শেখার জন্য এখন বহু দল নেমে পড়বে। এবং আমি কালকেও বলেছি, ভায়োলেন্সের দুরকম আছে। ভায়োলেন্সকেও সম্প্রদায় হিসেবে বলছে, কেউ বলছে এটা মুসলিম ভায়োলেন্স, কেউ বলছে হিন্দু ভায়োলেন্স, কেউ বলছে এইটা টিএমসি করিয়েছে, কেউ বলছে বিজেপি করিয়েছে। তো ভায়োলেন্স হ্যাজ গট মেনি কালার্স, একটা মুসলিম, কেউ বলছে হিন্দু, কেউ টিএমসি, কেউ বিজেপি। তো ইট হ্যাজ গট মেনি পোলারাইজেশনের জন্য খুব ভালো। কিন্তু আমরা প্রথমে আর শুরু করি ওয়াকফ মানে কি, মানে আমার দর্শকের জন্য যারা দেখছে, এই যে আমরা আজকে ঝামেলা, ঝগড়া, ভায়োলেন্স, মারপিট পশ্চিমবাংলায় শুধু, এই ওয়াকফটা কি? ওয়াকফ হচ্ছে যে মুসলিম সম্প্রদায়, ধরুন আমার এই বাড়িটা, আমরা যেখানে আছি এটা আমার বাড়ি, আমি এখানে 20 বছর 30 বছর ধরে আছি, এবার আমার মৃত্যুর পরে অথবা আমার জীবন হিসেবে আমি ওয়াকফ যে বোর্ড, সেই বোর্ডকে এই জায়গাটা দিয়ে দিতে চাই। আমার এটা ডকুমেন্টস আছে, আমার মিউটেশন আমার নামে আছে, এই ডকুমেন্ট আমি এই জায়গাটা দিয়ে দিতে চাই ওয়াকফ বোর্ডকে। যারা কি ইউজ করবে এই জায়গাটা, নয় চ্যারিটেবল এই হিসেবে ইউজ করবে, যেটা ভাড়া দিল, এখান থেকে যে পয়সাটা আসবে, ধরুন এই জায়গাটা আজ তাক বাংলাকে ভাড়া দিল, আজ তাক বাংলা এটা নিল এবং আজ তাক বাংলা একটা রেন্ট দিতে হবে, সেই রেন্টটা চ্যারিটেবল ইনস্টিটিউশনে ইউজ হবে। কাদের জন্য ইউজ হবে? মুসলিম সম্প্রদায়ের জন্য ইউজ হবে। এটা হচ্ছে মূল। কিন্তু অনেক জায়গায় দেখা গেছে, এই যখন সংশোধনীয় বিল পাস হওয়ার আগে যে যা ইচ্ছে ভাবে, আমি একটা উদাহরণ দিলে দর্শকরা ভালো বুঝতে পারবে, যেগুলো সংশোধনী বিলে জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে উঠে এসেছিল। একটা তামিলনাড়ুতে একটা প্রচ্ছন্ন গ্রামে একটি কৃষক তার মেয়ের বিয়ে দেবে এবং তার একটা ছোট্ট জমি আছে, তার পেপার আছে, মিউটেশন আছে, সমস্ত কিছু আছে, সেই জমি সেটা বিক্রি করবে। কেন? তার টাকা দরকার, মেয়ের বিয়ে দেবে। এবার যখন বিক্রি করতে গেল, ওয়াকফ বোর্ড তামিলনাড়ুর বলছে এই পুরো